বাহরাইনের এই পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি কনক আব্দুল আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে বাহরাইন ঘুরে দেখাবো। বাহরাইন মূলত একটি দ্বীপ রাষ্ট্র, যা পারস্য উপসাগরের 30টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। আপনাদেরকে আমি বাহরাইনের যেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেগুলোতে আমি নিয়ে যাব। এখন আমি এয়ারপোর্ট থেকে সোজা চলে যাচ্ছি আমার হোটেলে, তাই আমার সাথেই থাকুন। وجدت تاخذ رسائلها خصلة من جدائلها وتديني جواباتي بكى يا عمري بسماتي وتاخذ رسائلها خصلة من جدائلها وتديني جواباتي بكى يا عمري بسماتي من جدائلها وتديني جواباتي। এই তো এয়ারপোর্ট থেকে আমি আমার হোটেলে চলে এসেছি। আমার এই হোটেলের নাম হচ্ছে গোল্ডেন টিউলিপ বাহরাইন 4 স্টার। এই হোটেলে আপনাদেরকে এক রাত থাকার জন্য বাংলাদেশি টাকায় 10,000 টাকা গুনতে হবে। আমি আমার চেক ইন করে চলে যাচ্ছি আমার রুমের দিকে। তবে রুমে যাওয়ার আগে হোটেলে কি কি আছে আর না আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। সোজা চলে যাচ্ছি সুইমিং পুলের দিকে। এই হোটেলের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। তবে এখন আমি সুইমিং পুলে নামবো না, যদি রাতে ভালো লাগে তাহলে নামবো। আর ওই পাশটাতে আছে জিম। চলুন জিমে গিয়ে ঘুরে দেখে আসি ভিতরে কি কি সুবিধা আছে। وجدت تاخذ رسائلها خصلة من جدائلها وتديني جواباتي بكى يا عمري بسماتي
وتاخذ رسايلها خصلة من جدايلها وتديني جواباتي بقى يا عمري بسماتي وتاخذ رسايلها وخصلة من جدايلها وتديني جواباتي بقى يا عمري بسماتي وقالت لي I begin to আলহামদুলিল্লাহ, রুমের ভিতরের যে ভিউ এটা খুবই মনোমুগ্ধকর, ছিমছাম এবং পরিপাটি একটা রুম, এবং এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট বাথটাব সহ, এবং টয়লেটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং এখানে টাওয়াল রাখা আছে। আর এটা হচ্ছে আমার বারান্দার ভিউ। সত্যি খুব রোদ ঝলমলে একটা দুপুর এবং দেখে মনে হচ্ছে খুব উত্তাপ। একটু রেস্টে নেওয়া যাক। না চলেন এখন বাইরে বেরিয়ে যাই। দুপুরের লাঞ্চটা সেরে আপনাদের নিয়ে এখনই বেরিয়ে যাব, কারণ বেশি সময় নিয়ে হাতে। খুব দ্রুত লাঞ্চ সেরে আমি এখন হোটেল থেকে বের হয়েছি। আর এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাহরাইনের ফ্ল্যাগ। এই ফ্ল্যাগে একটা বৈশিষ্ট্য আছে, এখানে 5টা কাঁটা আছে, যা কাতারের ফ্ল্যাগের মতো কিছুটা, কিন্তু এই 5টা কাঁটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ইসলামের 5টি ভিত্তিকে রিপ্রেজেন্ট করে। তবে কাতারের ফ্ল্যাগ যেটা সেটা একটু ভিন্ন। তো এখন আমি চলে যাব সরাসরি কালাত বাহরাইনে, যা বাহরাইন ফোর্ট নামে পরিচিত। এখান থেকে মাত্র 10 মিনিটের রাস্তা, তাই আমি ট্যাক্সিতে করে চলে যাব। চলুন একটা ট্যাক্সি নেওয়া যাক। এই তো আমি চলে এসেছি কালাত বাহরাইনে বা বাহরাইন ফোর্টে। ট্যাক্সিতে এখানে আসতে আমার 4 বাহরাইন দিনার লেগেছিল। যদিও 4 দিনারের কিছুটা বেশি লেগেছিল, তবে ট্যাক্সিওয়ালা ভাই বাংলাদেশি ছিল, তাই আমার থেকে বেশি টাকাটা রাখেনি, শুধুমাত্র 4 দিনারই রেখেছে। আর এটি হচ্ছে বাহরাইন ফোর্টের প্রবেশদ্বার। এখান থেকে যে কোনো পর্যটক প্রবেশ করতে পারে, তবে এখানে প্রবেশ করার জন্য কোনো প্রকার টিকিট বা টাকা পয়সার প্রয়োজন হয় না।
যে কেউ চাইলে এখানে ঢুকে পরিদর্শন করতে পারে। এই তো আমার চোখের সামনে দৃশ্যমান হচ্ছে বাহরাইন ফোর্ট। এটি একটি মানুষের তৈরি দুর্গ, আর এখানে 2300 খ্রিস্টপূর্ব থেকে 18 শতক পর্যন্ত পর্তুগিজ এবং ফরাসিদের বসবাস ছিল। পূর্বে এই জায়গাটি পর্তুগিজ দুর্গ হিসেবেও পরিচিত ছিল। তবে 2005 সালে এই নিদর্শনটিকে ইউনেস্কো একটি বিশ্বের ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করেন। আমি এখন এই ফোর্টটি ঘুরে ঘুরে দেখব এবং আপনারাও আমার সাথে উপভোগ করুন। আশা করি ভালো লাগবে। আমি বাহরাইন ফোর্ট ঘুরে দেখলাম। সত্যি কথা বলতে আমার ভালোই লেগেছে। তবে বর্তমানে চোখ ধাঁধানো যে সুন্দর জায়গাগুলো বলতে আমরা যা বুঝি, তার সাথে এটাকে কখনোই তুলনা করা ঠিক হবে না। কারণ ঐতিহাসিক যে জায়গাগুলো আছে তাকে তুলনা করতে হয় তার ঐতিহাসিক পটভূমি নিয়ে। তাই আমরা এই জায়গার সাথে বর্তমানে তথাকথিত যে সুন্দর জায়গা বলতে আমরা যা বুঝি তার সাথে কখনোই মিলাতে যাব না। আমার এই জায়গায় ঘুরে মোটামুটি ভালোই লেগেছে। তাই আমি এখন আমার বাহরাইন সফরের পরবর্তী গন্তব্যে চলে যাব। আমি এই মুহূর্তে যে পথ দিয়ে হেঁটে যাচ্ছি, এই পথ দিয়ে অনেক ইউটিউবার এবং অনেক পর্যটক হেঁটে গিয়েছিল এবং তাদের ভিডিওতে এই রাস্তাটাকে বিশেষ করে উল্লেখ করেছিল, এবং আমি সেই একই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। বাহরাইন ফ্রন্ট ঘুরে দেখার পর আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমার পরবর্তী গন্তব্য হিসেবে আমি এখন যাব আল ফাতে গ্র্যান্ড মস্কে। মসজিদটি এখান থেকে প্রায় 20 মিনিটের রাস্তা। তাই এখান থেকে আমি একটি ট্যাক্সি ভাড়া করে নিচ্ছি। আমার ভাড়া পড়বে প্রায় 6 বাহরাইনের দিনার। ট্যাক্সিতে উঠে সবার প্রথম জানতে পারলাম যে ট্যাক্সি ড্রাইভার হচ্ছে বাহরাইনের একজন সিটিজেন, এবং সে আমাকে পথে যেতে যেতে তার সারা জীবনের অভিজ্ঞতা সম্বন্ধে আমাকে বলল। অর্থাৎ উনি বলল যে উনি ছোট যখন ছিল তখন কিনা এই জায়গাটিতে ওনারা মাছ ধরত এবং এই জায়গাগুলো খুবই অনুন্নত ছিল। তো ভাগ্যের কি মানে উত্থান পতন যে শুধুমাত্র তারা তাদের এই অয়েলের মাধ্যমে তারা তাদের দেশটাকে এতটা উন্নত করে ফেলেছে। আসলে এখানে আরেকটা বড় বিষয় হচ্ছে যে যদি দুর্নীতি থাকতো এই দেশে খুব, তাহলে হয়তো এতটা উন্নত হতো না। তো সেই হিসাবে মানে নিজেদের সম্পদ এবং নিজেদের চেষ্টা আর নিজেদের যে স্বচ্ছতা, এগুলো একত্রিত করেই হয়তো তারা এতটা সুন্দর এবং এতটা উন্নত হয়েছে। সে আমাকে যেতে যেতে আশেপাশের যত গুরুত্বপূর্ণ ভবনগুলো আছে সে সম্বন্ধেও আমাকে বলল। This is capital of Bahrain. This is Manama. Okay. Yeah, this is central of Bahrain. Okay. It's called Manama. Manama, yes. This Okay. is capital of Bahrain. Okay. Manama. This one, this area, all this area. Okay.
generated current by the air. Am I right? That's one, yeah? Yes. Yes. Bahrain, it's over there, here. Bab al Bahrain. Okay. এবং যেতে যেতেই পথিমধ্যে আমাদের চোখে দৃশ্যমান হলো মোদা মল, যা বাহরাইনের একটা আইকনিক টাওয়ার। এখানে খুব লাক্সারিয়াস, খুব নামি দামি ব্র্যান্ডের দোকান রয়েছে এবং রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট। This one, Yes. this is Bahrain Bay, this area. Okay. This is avenues, malls. Very good. Four season. Bahrain Bay is very, very nice place. You can take a rest there. You can. There is many restaurants on the beach. It's very, very nice. Okay. Try to visit here. Bahrain Bay, just in Bahrain Bay. So how many time I need to reach our destination? Around 5 minutes. This is diplomatic area. This Okay. Right. Okay. This is diplomatic. Residential area, diplomatic area. That means the politician live there. Yeah. Okay. There's the trees there. Bahrain That's National Museum. Yeah. Okay. This one. See? Okay. Yes. It's written over Yes. there. Yes. Yes. This one. I have seen. Wow, beautiful view of this mosque. The biggest mosque here in Bahrain. Okay. In the last one, I have visited in the Abu Dhabi Jayed Mosque. It was white and it's like yellow, Yeah. but the look like little bit similar. Similar, yeah. Little bit similar. আর কিছুক্ষণের মধ্যেই আমাদের চোখে দৃশ্যমান হলো আল ফাতে গ্র্যান্ড মস্ক। সত্যি মসজিদটা বাইরে থেকে দেখতে খুব আকর্ষণীয় লাগছিল। জানি না ভিতরে কেমন হয়, তো চলুন আমরা ভিতরে পরিদর্শন করে আসি। এইটা মূলত একটা ইবাদতখানা, তবে ইবাদতখানার সাথে সাথে এটাকে একটা পর্যটক কেন্দ্র হিসেবে বিবেচিত করা হয়, যার কারণে ইবাদতের সময় ছাড়াও অন্য সময়ে মানুষ চাইলে এখানে এসে পরিদর্শন করতে পারে এবং মসজিদে ঢুকে দেখতে পারে। এই বিষয়টাকে আমি মূলত ইতিবাচক চোখেই দেখি, কারণ এতে কি হয়, অন্যান্য ধর্মের মানুষেরা এসে ইসলামের সৌন্দর্যকে নিজের চোখে দেখতে পারে এবং মুসলমানরা যে কতটা উদার সেই বিষয়টা বুঝতে পারে। তাই আমি এটাকে কখনোই খারাপ দৃষ্টিতে দেখি না। এটা হচ্ছে মসজিদের প্রবেশদ্বার। আমি মসজিদের প্রবেশদ্বারে সামনে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে মসজিদের মূল যে ইবাদতখানাটা, সেটা। এখানে মানুষ নামাজ পড়ে। এই মসজিদটি আল ফাতে ইসলামিক সেন্টার নামেও পরিচিত। এটি বাহরাইনের মানামায় অবস্থিত পৃথিবীর অন্যতম বৃহত্তম মসজিদ। এই মসজিদের আয়তন হচ্ছে ৬,৫০০ বর্গমিটার এবং এই মসজিদটিতে একসাথে ৭,০০০ মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। মসজিদটি নির্মিত হয় ১৯৮৭ সালে, আর এখানে দিয়ে হচ্ছে অজুখানা। আর এই দিকটাতে মসজিদে প্রবেশ করার জন্য ড্রেস কোড দেওয়া আছে। যেহেতু এখানে নামাজের সময় ছাড়া অন্যান্য সময়ে বিধর্মী মানুষেরাও এসে পরিদর্শন করতে পারে, তাই তাদের পোশাক আশাকের
যাতে মিনিমাম এতটুকু লেভেল থাকে সেই হিসাবে সতর্ক করার জন্য এটা দেওয়া। এটা হচ্ছে মসজিদের সাইডের একটা বারান্দা এবং এটা একটা তাঁবু। এটাতে মূলত আরবিক সংস্কৃতিকে দেখানো হয়েছে। আর উপরের ঝাড়বাতিগুলো আমার কাছে খুবই ইউনিক লাগছে। আর এটা হচ্ছে একটা উঠান। মসজিদ থেকে বের হয়ে চোখে পড়লো এই ছোট্ট খেজুর গাছটি। মাশাআল্লাহ, আল্লাহ খুব বরকত দিয়েছে এই গাছে। এত ছোট গাছে অনেকগুলা খেজুর। আর এটা হচ্ছে জাকাত এবং সাদকা কালেকশনের একটা অফিস। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে যে সরাসরি কেউ কাউকে জাকাত না দিয়ে জাকাত কালেক্ট করা হয় এবং তাদের মাধ্যমে তারা ডিস্ট্রিবিউট করে। এতে করে কি হয়, কে জাকাত দিচ্ছে আর কে জাকাত নিচ্ছে তা গোপন থাকে। সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর আমি আমার হোটেলে চলে এসেছি। রাতে আর কোথাও যাব না, ভাবছি রাতে হয়তো সুইমিং পুলে যাব। আর আগামীকাল আপনাদেরকে নিয়ে যাব খুব সুন্দর একটা জায়গায়। বাহরাইনে আসার পর এ পর্যন্ত আমি ট্যাক্সিতে করেই সব জায়গায় গিয়েছি এবং ট্যাক্সির ভাড়াটা আমার কাছে খুব একটা বেশি লাগেনি, কারণ এই ভাড়াটা সম্পূর্ণ গভর্নমেন্ট নির্ধারিত, তাই আমার কাছে ভালোই লেগেছে। কিন্তু আমি ভাবছি আগামীকাল আপনাদেরকে পাবলিক ট্রান্সপোর্টে চড়তে কেমন লাগে সেটা দেখাবো। আমি আমার রুম থেকে চলে এসেছি। রাতে আর কোথাও যাব না, ভাবছি রাতে হোটেলেই থাকবো। আর এটা হচ্ছে আমার হোটেলের সবচাইতে সুন্দর জায়গা। হোটেলে অবস্থানরত যারা আছে তারা চাইলে এই সুইমিং পুলটি ব্যবহার করতে পারে। আর এখানে সানবাথ করারও ব্যবস্থা আছে। আমি রাতে আর কোথাও বের হব না। আগামীকালকে আপনাদেরকে নিয়ে যাব এই জায়গার লোকাল মার্কেটে। আর আমি অবশ্যই বাসে করে যাব। আজকের জন্য এতটুকুই। দেখা হবে আগামীকাল সকালে। আল্লাহ হাফেজ। প্রিয় সুধী, শুভ সকাল। এখন আমি নাস্তা করে আপনাদেরকে নিয়ে বের হয়ে যাব। আর নাস্তা করতে করতে আপনাদেরকে আমি বলবো কিভাবে বাহরাইনে আমি সফর করছি। খুব সম্ভবত বাহরাইনে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা এই মুহূর্তে বন্ধ আছে, তাই বাংলাদেশ থেকে বাহরাইনে ঘুরতে আসাটা খুব অসম্ভবই বলা যায়। তবে কারো যদি আমেরিকা অথবা সেনজেন ভিসা থাকে তাহলে সে বাহরাইনে ভিসা অনারেবল নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে তার রিটার্ন টিকিট এবং হোটেল রিজার্ভেশন থাকতে হবে। এছাড়াও যারা বাংলাদেশ থেকে গালফ এয়ারের মাধ্যমে বাহরাইনে ট্রানজিট হয়ে ইউরোপ অথবা আমেরিকায় যাচ্ছেন, তারা আপনাদের এই ট্রানজিট সময়টা যদি লং হয় তাহলে এই সময়টাতে এয়ারপোর্ট থেকে ভিসা অন অ্যারাইভাল নিয়ে বের হতে পারবেন। এতে করে আপনার ভ্রমণের খরচও কিছুটা কমে যাবে এবং বাহরাইনের সৌন্দর্য দেখতে পারবেন। চলুন কাল বিলম্ব না করে বের হওয়া যাক। এই তো পাবলিক ট্রান্সপোর্ট। আমি এখন এই বাসে উঠব। এই বাসে করে আমি যাব বাহরাইনের লোকাল মার্কেট দেখতে। বাসের টিকিটটাও গভর্নমেন্ট নির্ধারিত, তাই খুব একটা টাকা বেশি লাগে নাই, ট্যাক্সির থেকে কম। আপনাদের বলে রাখা ভালো, বাহরাইনের 1000 সেন্টে 1 বাহরাইন দিনার হয়, তাই এই বাসের ভাড়া নিয়েছে আমার 300 সেন্ট। وليلة كانت الفرقة وقالت لي فمان الله وليلة ذكرها يبقى على جرحي ولا
أنساه وليلة كانت الفرقة আমি এখন দাঁড়িয়ে আছি সুক বাব আল বাহরাইন। আরবিতে সুক মানে হচ্ছে বাজার বা মার্কেট। এই মার্কেটে বাহরাইনের ঐতিহ্যবাহী জিনিসপত্র ছাড়াও আছে স্বর্ণের বাজার। যারা আপনারা আরব দেশ থেকে স্বর্ণ কিনতে চান, এখান থেকে আপনারা গোল্ড কিনে নিয়ে যেতে পারেন এবং অবশ্যই দামটা অন্যান্য দেশের চাইতে কমই হবে। চলুন ভিতরে প্রবেশ করা যাক আর চারপাশটা ঘুরে ঘুরে দেখা যাক। جرحي ولا أنساه وجدت أخذ رسائلها خصلة من جدائلها وتديني جواباتي بكى يا عمري بسماتي وتاخذ رسائلها خصلة من جدائلها وتديني جواباتي بكى يا عمري بسماتي وتاخذ رسائلها وخصلة من جدائلها وتديني جواباتي بكى يا عمري بسماتي وقالت لي كانت الفرقة وقالت لي فمان الله وليلة ذكرها يبقى على جرحي ولا أنساه وليلة كانت الفرقة দীর্ঘ এই মার্কেটটি ঘুরে দেখতে দেখতে আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি। শেষ প্রান্তে চলে এসে এই মসজিদটি পেয়েছি। আমি এখন আছি মাতাম আজম আল কাবির মসজিদের এখানে। মসজিদটি দেখতে খুবই সুন্দর এবং খুব ছোট, খুব একটা বড় না, তবে খুব ঐতিহাসিক। মসজিদটি পারস্য এবং আরব স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। এর বাইরের অংশটি নীল রঙের টাইলস দিয়ে সজ্জিত, যেখানে কোরআনের সূরা ও আয়াত খোদাই করা আছে। সারাদিন ঘোরাঘুরি করার পর এখন আমি চলে যাচ্ছি আমার হোটেলে। যাওয়ার পথে আমি ট্যাক্সি বা পাবলিক ট্রান্সপোর্ট কিছুই নিব না, আমি হেঁটে হেঁটে যাব। আমার এখান থেকে আমার হোটেলে যেতে লাগবে সর্বোচ্চ 20 মিনিট।
তাই আমি হেঁটে যেতে চাচ্ছি। বাহরাইনের এই সফরে আমি আরবদের অনেক কিছু দেখতে পেলাম। এর আগেও আরও অন্যান্য আরব দেশে আমি ঘুরেছি, তবে বাহরাইন কিছুটা অন্যরকম। সত্যি কথা বলতে আরব দেশ বলতে আমরা দুবাই অথবা সৌদি আরবকে বুঝি, কিন্তু এছাড়াও এই ছোট্ট দ্বীপরাষ্ট্রটি ভ্রমণ পিপাসুদের কাছে একটা ট্যুরিস্ট হাব হতে পারে। বাহরাইনের এই সফরে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। প্রিয় দর্শক, আপনাদের সাথে এখন আমি বিদায় নিতে চাই। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ডেস্টিনেশনে, অন্য কোনো গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।